বরফের নিচে লুকিয়ে থাকা এই রহস্য শুধু একটা মৃতদেহের গল্প না, এটা এমন একটা সত্য ঘটনা যা জানলে আপনি হয়তো কখনোই একা কোথাও যেতে চাইবেন না। সময় 2003 সালের ডিসেম্বর মাস। স্থান হিমালয়ের এক অজানা দুর্গম অঞ্চল। এই জায়গাটা মানচিত্রে থাকলেও বাস্তবে এখানে খুব কম মানুষই আসে, কারণ এখানে আবহাওয়া মুহূর্তেই বদলে যায়। তুষারঝড় যে কোনো সময় আঘাত করতে পারে, আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা নিয়ে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে আছে অদ্ভুত সব গুজব। যেমন ওখানে কিছু আছে, রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, বরফের নিচে লুকিয়ে আছে পুরানো কিছু। কিন্তু বিজ্ঞানীরা গুজব মানে না, তাই সেই ভয়ঙ্কর নিষিদ্ধ জায়গাতেই পা রাখল একজন গবেষক, ডক্টর আরিয়ান সেন। বরফ, প্রাচীন জলবায়ু এবং জমে থাকা জীব নিয়ে তার গবেষণা আন্তর্জাতিকভাবে বিখ্যাত। তার বিশ্বাস ছিল বরফ শুধু জমাট পানি না, এটা ইতিহাসের সবচেয়ে বড় লাইব্রেরি। তার সাথে ছিল রাহুল, মীরা, বিক্রম আর কয়েকজন টেকনিক্যাল স্টাফ। প্রথম দিন থেকেই তারা কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। এখানে কোনো পশু পাখি নেই, বাতাসের শব্দ অস্বাভাবিক রকম ভারী, আর সবচেয়ে অদ্ভুত, তাদের যন্ত্রপাতি মাঝে মাঝে হঠাৎ কাজ বন্ধ করে দিচ্ছে। রাহুল ধীরে ধীরে বলল, স্যার, জায়গাটা একটু অদ্ভুত না? ডক্টর আরিয়ান হালকা হাসলেন আর বললেন, অজানা জায়গা সব সময়ই অদ্ভুত লাগে, কিন্তু তার চোখেও একটা অস্বস্তি ছিল। পরদিন সকাল তারা বরফ কাটার কাজ শুরু করলো। ড্রিল মেশিন দিয়ে ধীরে ধীরে গভীর বরফের স্তর ভাঙা হচ্ছিল। 2 ফুট, 5 ফুট, 8 ফুট, সবকিছুই স্বাভাবিক ছিল। হঠাৎ মেশিনটা থেমে গেল। টক! রাহুল চিৎকার করে উঠল, স্যার, কিছু একটা শক্ত জিনিসে লেগেছে। সবাই দৌড়ে এলো। তারা হাতে করে বরফ সরাতে শুরু করলো, ধীরে, খুব ধীরে। একটু একটু করে কিছু একটা বের হতে লাগলো। প্রথমে একটা কাপড়ের অংশ, তারপর একটা হাত। সবাই থেমে গেল, কারণ সেটা মানুষের হাত, ফ্যাকাশে জমে থাকা কিন্তু অদ্ভুতভাবে অক্ষত। মীরা কাঁপা গলায় বলল, এটা কি সত্যিই মানুষ? তারা আরো বরফ সরালো, আর তারপর পুরো মুখটা দেখা গেল। একজন মানুষ, চোখ খোলা, বরফের ভিতরে আটকে আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, তার চোখ যেন একদম সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে। বিক্রম ক্যামেরা কাঁপতে কাঁপতে বলল, স্যার, এটা ঠিক না, এটা ঠিক না। রাহুল পিছিয়ে গেল। আমি শপথ করে বলছি, ওর চোখ নড়ল। ডক্টর আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি হাঁটু গেড়ে বসে বরফের ভিতরের সেই মানুষটার দিকে তাকালেন। তার হাত দিয়ে বরফ ছুঁয়ে দেখলেন। ঠান্ডা, শক্ত, কিন্তু মুখে কোনো পচন নেই। ত্বক অস্বাভাবিকভাবে অক্ষত, যেন সে মাত্র কিছুক্ষণ আগেই জমে গেছে। ডক্টর আরিয়ান ফিসফিস করে বললেন, এটা 100 বছর আগের হতে পারে। সবাই চুপ, কারণ এই কথাটা বিশ্বাস করার মতো না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, তাপমাত্রা আরো কমে গেল। মীরা বলল, স্যার, আপনি কি অনুভব করছেন? ডক্টর আরিয়ান মাথা নেড়ে বললেন, হ্যাঁ, যেন কেউ আমাদের দেখছে। সবাই চারিদিকে তাকালো, কেউ নেই, কিন্তু সেই অনুভূতিটা স্পষ্ট। হঠাৎ তার চোখের মণি একটুখানি নড়ে উঠল। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা যা দেখেছে তা কোনো সাধারণ আবিষ্কার না। বরফের নিচে থাকা সেই মানুষটা এখন আর শুধু একটা দেহ না, এটা একটা রহস্য, একটা ভয়, একটা অজানা ইতিহাস। ডক্টর আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে ভয় নেই, কিন্তু গভীর কৌতূহল আছে। আমাদের এটাকে পুরো বের করতে হবে, তিনি বললেন। টিমের সবাই একে অপরের দিকে তাকালো। কেউই এগোতে চাইছিল না, কিন্তু বিজ্ঞান সবসময় ভয়কে হারাতে চায়। তাই তারা কাজ শুরু করলো। বরফ কাটার শব্দ, ঠক ঠক ঠক। ধীরে ধীরে বরফ ভাঙতে লাগলো। প্রতিটা আঘাতে আরো একটু করে বের হতে লাগলো সেই মানুষটা। প্রথমে কাঁধ, তারপর বুক, তারপর পুরো শরীর। এক ভয়ঙ্কর সত্য, পুরো শরীরটা যখন বের হলো, সবাই নিঃশব্দ, কারণ এটা একদম সম্পূর্ণ একজন মানুষ। কোনো হাড়ের কঙ্কাল না, কোনো পচা দেহ না, বরং যেন সে ঠিক এখনই ঘুমিয়ে পড়েছে। তার মুখে জমে থাকা বরফের স্তর তার ঠোঁটকে বন্ধ করে রেখেছে, কিন্তু তার চোখ এখনো খোলা, আর সেই চোখে একটা অদ্ভুত অজানা আতঙ্ক। মীরা ধীরে ধীরে বলল, এটা সম্ভব না। রাহুল কাঁপা গলায় বলল, 100 বছর ধরে কেউ এমন থাকতে পারে? ডক্টর আরিয়ান তার গায়ে থাকা পোশাক পরীক্ষা করলেন। পুরানো কোট, হাতের চামড়ার গ্লাভস আর একটা ছোট্ট ব্যাগ, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এটা আধুনিক যুগের মানুষ না,
এটা অনেক পুরানো। তিনি ব্যাগটা খুললেন। ভিতরে ছিল একটি পুরানো কম্পাস, একটি ছেঁড়া ম্যাপ আর একটি ডায়েরির অংশ। ডায়েরির পাতায় জমে থাকা বরফের নিচে একটা নাম দেখা গেল, অর্ণব মুখার্জি, 1920। সবাই একে অপরের দিকে তাকালো। ডক্টর আরিয়ান ধীরে ধীরে বললেন, এই মানুষটা কমপক্ষে 100 বছর আগে এখানে এসেছে, কিন্তু তার শরীর অস্বাভাবিকভাবে অক্ষত। কোনো ক্ষয় নেই, কোনো গন্ধ নেই, যেন সময় তাকে স্পর্শই করেনি। হঠাৎ চারপাশের তাপমাত্রা আরো কমে গেল। সবাই কাঁপতে শুরু করলো। বিক্রম বলল, স্যার, তাপমাত্রা হঠাৎ এত কমে গেল কেন? মীরা যন্ত্র দেখে বলল, এটা স্বাভাবিক না, এটা হঠাৎ 10 ডিগ্রি কমে গেছে। হঠাৎ রাহুল থেমে গেল। সে ধীরে ধীরে বলল, তোমরা কি অনুভব করছো? মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। সবাই চারদিকে তাকালো। শুধু বরফ, নিঃশব্দতা, কিন্তু সেই অনুভূতিটা আরো জোরালো। ডক্টর আরিয়ান আবার সেই দেহটার দিকে তাকালেন। ক্যামেরা ধীরে ধীরে ঝুম করে তার মুখে। তার ঠোঁটের কোণায় একটা ক্ষুদ্র ফাটল দেখা গেল, যেন বরফ একটু নড়েছে। বিক্রম চিৎকার করে উঠল, স্যার, এটা নড়ছে। সবাই পিছিয়ে গেল। কেউ কথা বলছে না, কারণ এটা অসম্ভব। সেই মানুষের চোখ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর তার চোখের মণি ধীরে ধীরে ঘুরে গেল সোজা ক্যামেরার দিকে। মৃত মানুষ কখনো চোখ নড়ায় না, কিন্তু সে নড়াচ্ছে। রাত তখন প্রায় 2টা। গবেষণা শিবিরের বাইরে তুষারপাত ধীরে ধীরে বাড়ছিল। চারদিকে নিস্তব্ধতা, এমন এক নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও অস্বস্তিকর লাগে। ল্যাবের ভেতরের আলো খুব কম। সবাই নিজেদের ক্যাবিনে চলে গেছে। শুধু একজন জেগে আছে, সিকিউরিটি গার্ড, নাম সুরাজ। তার কাজ রাতভর সিসিটিভি মনিটর দেখা। সুরাজ চুপচাপ বসেছিল, এক হাতে গরম চা আর চোখটি স্ক্রিনে। একটার পর একটা ক্যামেরা, সবকিছু স্বাভাবিক। করিডর ফাঁকা, স্টোর রুম বন্ধ, ল্যাব নিস্তব্ধ। হঠাৎ একটা স্ক্রিনে হালকা ঝাপসা দেখা গেল। সুরাজ কুঁচকে তাকালো। স্ক্রিনটা ছিল সেই কাঁচের চেম্বার যেখানে দেহটা রাখা আছে। প্রথমে মনে হলো ক্যামেরার সমস্যা, কিন্তু কয়েক সেকেন্ড পর স্ক্রিনটা আবার পরিষ্কার হলো। সুরাজ একটু সামনে ঝুঁকে এলো। তার চোখ ছোট হয়ে গেল, কারণ সে কিছু একটা অদ্ভুত দেখছে। চেম্বারের ভেতরে থাকা সেই মানুষটা একদম আগের মতো স্থির নেই। সুরাজ ধীরে ধীরে জুম করলো। তার হাত কাঁপছে। মানুষের ডান হাতের আঙুল খুব ধীরে একটুখানি নড়ল। সুরাজ হঠাৎ জমে গেল। তার গলা শুকিয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে আবার স্ক্রিনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড কিছুই হলো না। সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো, না, এটা ভুল দেখছি। কিন্তু ঠিক তখনই আবার আঙুলটা একটু বেশি নড়ল। এবার আর কোনো সন্দেহ নেই। সুরাজ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। সে ধীরে ধীরে ওয়াকি টকি তুলল, কিন্তু কিছু বলার আগেই পুরো স্ক্রিন হঠাৎ ব্ল্যাক হয়ে গেল। ঘর অন্ধকার, সব মনিটর বন্ধ। সুরাজ চারিদিকে তাকালো। তার কপালে ঘাম। হঠাৎ পেছন থেকে একটা শব্দ, টক। সে ধীরে ধীরে পেছনে ফিরল। কিছুই নেই। আবার টক টক। এবার শব্দটা পরিষ্কার। এটা আসছে ল্যাবের ভেতর থেকে। সুরাজ ধীরে ধীরে দরজার দিকে এগোলো। তার হাত কাঁপছে। সে দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে দরজা খুলল। ভেতরে অন্ধকার, সব লাইট বন্ধ। সে টর্চ জ্বালালো। আলো সরাসরি গিয়ে পড়ল কাঁচের চেম্বারের উপর। চেম্বারটা ফাঁকা। সুরাজের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ ভেতরে কোনো দেহ নেই। ঠিক তখনই তার পেছনে ঠান্ডা একটা নিঃশ্বাস পড়ল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলছে, আর সেই চোখ একদম তার দিকে তাকিয়ে আছে। সুরাজের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। পরের মুহূর্তেই ল্যাবের সব লাইট হঠাৎ জ্বলে উঠল। ডক্টর আরিয়ান ও অন্যান্যরা দৌড়ে ঢুকলো এবং তারা দেখলো সুরাজ মেঝেতে পড়ে আছে, চোখ খোলা, মুখে ভয় জমে আছে, কিন্তু তার শরীর সম্পূর্ণ বরফে ঢেকে গেছে। ঘরের তাপমাত্রা হঠাৎ শূন্যের নিচে নেমে গেছে, আর কাঁচের চেম্বার আবার ভরে গেছে। সেই মানুষটা আবার আগের জায়গায় দাঁড়িয়ে আছে, চোখ খোলা। এবার আরো ভয়ঙ্কর এক হাসি নিয়ে সে জেগে উঠল। সুরাজের মৃত্যুর পর পুরো গবেষণা শিবিরে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর একা কোথাও যেতে চাইছিল না। সবাই বুঝতে পারছিল এখানে কিছু একটা ঠিক নেই। ডক্টর আরিয়ান নিজেকে সামলে আবার ল্যাবে ঢুকলেন। তার চোখ সোজা গিয়ে পড়ল সেই কাঁচের চেম্বারের দিকে। ভেতরে সেই মানুষটা আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু আজ কিছু আলাদা। তার বুক ধীরে ধীরে উঠছে, নামছে।
যেন সে নিঃশ্বাস নিচ্ছে। ঘরের ভেতর সবাই নিঃশব্দ হয়ে গেল। হঠাৎ চেম্বারের কাছে একটা ফাটল ধরল, তারপর আরেকটা কয়েক সেকেন্ডের মধ্যেই কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে গেল। সবাই আতঙ্কে পিছিয়ে গেল, আর সেই মুহূর্তে সে এক পা এগিয়ে এলো। তার পায়ের শব্দ ঠান্ডা মেঝেতে ধাক্কা খাচ্ছে ধীরে, ভারী অস্বাভাবিক। ডক্টর আরিয়ান কাঁপা গলায় বললেন, তুমি কে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই মানুষটা মাথা একটু তুলে তাকালো। তার চোখ লালচে, গভীর, ভয়ঙ্কর। তার ঠোঁট ধীরে ধীরে নড়ল, আর একটা ঠান্ডা ভাঙা কণ্ঠ বের হলো, আমি ফিরে এসেছি। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। সবাইয়ের নিঃশ্বাস ধোঁয়ার মতো বের হতে লাগলো। সে ধীরে ধীরে চারদিক তাকালো, যেন নতুন একটা পৃথিবীকে চিনতে চেষ্টা করছে। তারপর হঠাৎ তার দৃষ্টি থেমে গেল ডক্টর আরিয়ানের উপর, এবং খুব ধীরে ঠান্ডা এক হাসি ফুটে উঠল তার মুখে। যে হাসিতে ছিল বেঁচে থাকার আনন্দ না, ছিল শিকার খুঁজে পাওয়ার অনুভূতি। সেই মুহূর্তে সবাই বুঝে গেল সে শুধু জেগে ওঠেনি, সে কিছু চাইছে, আর সেই কিছুটা এখানেই আছে। ল্যাবের ভেতরে তখন নিস্তব্ধতা জমে পাথর হয়ে আছে। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। সেই মানুষটা যে 100 বছর আগে হারিয়ে গিয়েছিল এখন সবার সামনে দাঁড়িয়ে। তার ঠান্ডা চোখ ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে, যেন সে শুধু মানুষ না, সে কিছু খুঁজছে। ডক্টর আরিয়ান কাঁপা গলায় বললেন, তুমি কে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে নিজের বুকের দিকে তাকালো, হাত দিয়ে জমে থাকা বরফ ছুঁয়ে দেখলো, আর ধীরে ধীরে বলল, আমি অর্ণব। তার কণ্ঠে ছিল না কোনো অনুভূতি, ছিল শুধু শূন্যতা। ডায়েরির ছেঁড়া পাতাগুলো সামনে রাখা হলো। সে একবার তাকালো, তার চোখে হঠাৎ এক ঝলক স্মৃতি জ্বলে উঠল। আমি এসেছিলাম কিছু খুঁজতে, মৃত্যুকে হারানোর একটা পথ। তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আমি সেই গুহাটা খুঁজে পাই, আর সেখানে একটা পাথর। ঘরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। ওটা আলো ছড়াচ্ছিল, আমাকে ডাকছিল। সে ধীরে ধীরে মাথা নিচু করলো। আমি ওটাকে ছুঁয়েছিলাম। হঠাৎ তার শরীর কেঁপে উঠল, তার চোখ বড় হয়ে গেল। তারপর সবকিছু থেমে যায়, সময় থেমে যায়, শরীর জমে যায়। তার কণ্ঠ কাঁপতে লাগলো, কিন্তু মৃত্যু আসে না। সে হঠাৎ মাথা তুলে সবার দিকে তাকালো। তার চোখে এবার আতঙ্ক। আমি বেঁচেছিলাম, সবকিছু দেখছিলাম বরফের নিচে, অন্ধকারে একা। তার গলা ফেটে চিৎকার বের হলো, 100 বছর আমি বন্দী ছিলাম। ঘরের তাপমাত্রা হঠাৎ আরো কমে গেল। দেয়ালে বরফ জমতে শুরু করলো। সে ধীরে ধীরে বলল, ওটা শুধু আমাকে বাঁচায়নি, ওটা আমাকে বদলে দিয়েছে। তার মুখে ধীরে ধীরে একটা অস্বাভাবিক হাসি ফুটে উঠল। এখন আমি আর মানুষ না। সবাই পিছিয়ে গেল, কারণ তারা বুঝতে পারলো তারা শুধু একটা রহস্য খুঁজে পায়নি, তারা একটা অভিশাপকে মুক্ত করে ফেলেছে। ল্যাবের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, যেন কেউ অদৃশ্যভাবে চারদিক থেকে চাপ দিচ্ছে। অর্ণব স্থির দাঁড়িয়ে, কিন্তু তার চারপাশে বরফ ধীরে ধীরে জমতে শুরু করেছে। ডক্টর আরিয়ান বুঝতে পারলেন এটা শুধু একটা মানুষ না, এটা একটা ছড়িয়ে পড়া শক্তি। হঠাৎ ল্যাবের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। যন্ত্রের স্ক্রিনের সংখ্যা নেমে যাচ্ছে, 5, 10, 15। মীরা আতঙ্কিত গলায় বলল, স্যার, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঘরের কোনায় দাঁড়ানো বিক্রম হঠাৎ কেঁপে উঠল। সে নিজের হাতের দিকে তাকালো। তার আঙুলের উপর পাতলা বরফ জমছে। ধীরে ধীরে তার চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও, বিক্রম কাঁপা গলায় বলল, কিন্তু কেউ এগিয়ে যেতে পারল না, কারণ ঠান্ডা শুধু বাতাসে নেই, সেটা ছড়িয়ে পড়ছে মানুষের শরীরেও। অর্ণব ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এবার এক অদ্ভুত শান্তি। এটা থামানো যাবে না, সে বলল। যখন কেউ ওটা ছোঁয়ে, অভিশাপ তার ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ বিক্রমের শরীর পুরো জমে গেল। সে আর নড়ছে না, চোখ খোলা, মুখে আতঙ্ক জমে আছে, ঠিক যেমন সুরাজের হয়েছিল। মীরা চিৎকার করে উঠল, আমরা সবাই মারা যাব। অর্ণব ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার প্রতিটা পায়ের সাথে মেঝেতে বরফ ছড়িয়ে পড়ছে। মৃত্যু এত সহজ না, এটা ধীরে ধীরে আসে আর সব কিছু কেড়ে নেয়। ডক্টর আরিয়ান পেছাতে পেছাতে বুঝলেন এই অভিশাপ এখন শুধু একজনের মধ্যে নেই, এটা পুরো জায়গাটাকে গ্রাস করছে। দেয়াল, মেঝে, বাতাস সবকিছু জমে যাচ্ছে। শেষবারের মতো অর্ণব তাদের দিকে তাকালো। এখন তোমাদের পালা। ঘরের আলো হঠাৎ নিভে গেল, আর অন্ধকারের মধ্যে শুধু বরফ ভাঙার শব্দ শোনা যেতে লাগলো।
ল্যাবের ভেতরের সেই ভয়ঙ্কর ঘটনার পর কেউ আর সন্দেহে নেই। এটা কোনো রোগ না, এটা কোনো বৈজ্ঞানিক ভুল না, এটা এক অভিশাপ। ডক্টর আরিয়ান দ্রুত সিদ্ধান্ত নিলেন, এটা থামাতে হলে আমাদের ওখানেই ফিরতে হবে যেখান থেকে সব শুরু হয়েছিল। অর্ণব ধীরে মাথা তুলল। তার চোখে এক অদ্ভুত ক্লান্তি আর গভীর অন্ধকার গুহা। সে ফিসফিস করে বলল, তারা রাতের মধ্যেই যাত্রা শুরু করলো। বাইরে তখন তুষারঝড় ভয়ঙ্কর রূপ নিয়েছে। বাতাসের গতি এত বেশি যেন কেউ চিৎকার করছে। তারা একে একে এগোতে লাগলো, প্রতিটা পদক্ষেপ যেন মৃত্যুর দিকে এক ধাপ। হঠাৎ মীরা থেমে গেল। তুমি কি শুনতে পাচ্ছ? সে বলল। সবাই কান খাড়া করলো। বাতাসের আওয়াজের মধ্যে যেন কেউ ফিসফিস করছে, ফিরে যাও, এখানে আসো না। রাহুল ভয় পেয়ে বলল, এটা মানুষের কণ্ঠ না। অর্ণব সামনে দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো ভয় নেই। ওরা, সে বলল, যারা আর ফিরতে পারেনি, তারা আরো সামনে এগোলো। বরফের মাঝে হঠাৎ কিছু দেখা গেল। জমে থাকা কয়েকটা দেহ, পুরানো পোশাক, চোখ খোলা, মুখে আতঙ্ক। ডক্টর আরিয়ান বুঝলেন তারা একা না। এই পথ আগে কেউ পেরিয়েছে, কিন্তু কেউ ফিরতে পারেনি। হঠাৎ পৃথিবী কেঁপে উঠল, বরফ ফাটতে শুরু করলো। অর্ণব চিৎকার করে উঠল, ওটা জেগে উঠছে। দূরে একটা অন্ধকার গুহার মুখ দেখা গেল। সেই গুহা থেকে ঠান্ডা হাওয়া না, আসছিল একটা অজানা উপস্থিতি, যেন কিছু একটা অপেক্ষা করছে। তারা থেমে গেল, কারণ সামনে যা আছে সেটা হয় মুক্তি, না হলে চিরকালের জন্য বন্দিত্ব। তারা ধীরে ধীরে গুহার মুখের সামনে এসে দাঁড়ালো। বাইরে তুষারঝড় এখানে এসে যেন থেমে গেছে। অস্বাভাবিক এক নিস্তব্ধতা চারিদিকে। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, যেন এই জায়গাটা জীবিত না। ডক্টর আরিয়ান সামনে এগিয়ে গেলেন, হাতে টর্চ। আলোটা গুহার ভেতরে ফেলতেই একটা দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ চোখে পড়ল, যার শেষ কোথায় তা বোঝা যাচ্ছে না। অর্ণব ধীরে ধীরে বলল, আমি এখানেই এসেছিলাম। তার কণ্ঠে ভয় নেই, কিন্তু এক অদ্ভুত ভার। তারা ভেতরে ঢুকলো। প্রতিটা পদক্ষেপে তাদের পায়ের শব্দ গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো, ঠক ঠক ঠক। হঠাৎ মীরা থেমে গেল। তার টর্চের আলো পড়ে এক পাশে, দেওয়ালের পাশে কিছু পড়ে আছে। ডক্টর আরিয়ান আলো ফেললেন, আর তারপর সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। জমে থাকা মানুষের দেহ অনেকগুলো, কেউ বসে আছে, কেউ মাটিতে লুটিয়ে, সবাই একইভাবে চোখ খোলা। মুখে আতঙ্ক জমে আছে। রাহুল কাঁপা গলায় বলল, এরা কারা? অর্ণব ধীরে বলল, ওরা যারা আমার আগে এসেছিল। তার কথায় একটা ভয়ঙ্কর সত্য ফুটে উঠল। এই গুহা অনেকের কবর। তারা আরো গভীরে এগোলো। গুহার ভেতর তাপমাত্রা আরো কমে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ গুহার শেষ প্রান্তে পৌঁছে তারা থেমে গেল, কারণ সেখানে কিছু একটা আলো ছড়াচ্ছে। একটা পাথর নীলচে আলোতে জ্বলছে, চারপাশে বরফ জমে আছে, কিন্তু পাথরটা গরম। ডক্টর আরিয়ান ধীরে বললেন, এটাই? অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ এটাই। তার চোখে তখন ভয় ফিরে এসেছে। এটা শুধু একটা পাথর না, এটা জীবিত। হঠাৎ পাথরটা আরো উজ্জ্বল হয়ে উঠল। গুহার দেয়াল কেঁপে উঠল। একটা শব্দ ভেসে এলো, খুব গভীর, খুব ধীর, যেন কেউ কথা বলছে। আরো কাছে আসো, মীরা চিৎকার করে উঠল। তুমি শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছে, কিন্তু কেউ নড়তে পারছে না, কারণ পাথরটা যেন তাদের ডাকছে, তাদের টানছে। অর্ণব হঠাৎ চিৎকার করে উঠল, না, ওটার কাছে যেও না। কিন্তু তখন দেরি হয়ে গেছে। রাহুল এক পা এগিয়ে গেছে, তার চোখ ফাঁকা, যেন সে নিজের নিয়ন্ত্রণে নেই। ডক্টর আরিয়ান তাকে ধরতে গেলেন। ঠিক তখনই পাথরটা হঠাৎ বিস্ফোরণের মতো আলো ছড়ালো। গুহা কেঁপে উঠল, দেওয়াল থেকে বরফ ভেঙে পড়তে লাগলো, আর সেই আলোর মধ্যে একটা ছায়া দেখা গেল, মানুষের মতো, কিন্তু মানুষ না। অর্ণব কাঁপা গলায় বলল, ওটাই আসল জিনিস। সবাই স্থির, কারণ তারা এখন বুঝতে পারছে এটা কোনো অভিশাপ না, এটা একটা সত্তা যা 100 বছর ধরে অপেক্ষা করছিল। আর এখন তারা সবাই তার সামনে দাঁড়িয়ে। গুহার ভেতর আলোটা ধীরে ধীরে নিভে এলো। সবকিছু আবার অন্ধকারে ডুবে গেল। শুধু শোনা যাচ্ছে ভারী শ্বাসের শব্দ, বরফ ভাঙার কর্কশ আওয়াজ। ডক্টর আরিয়ান মাটিতে পড়ে আছেন। ধীরে ধীরে চোখ খুললেন, চারপাশে তাকালেন। রাহুল নেই, মীরা নেই, অর্ণব নেই, শুধু তিনি আর সেই পাথর। পাথরটা এখন আগের চেয়ে শান্ত, কিন্তু তার ভিতরে যেন কিছু নড়ছে। ডক্টর আরিয়ান কষ্ট করে উঠে দাঁড়ালেন। তার মাথায় একটাই প্রশ্ন, সবাই কোথায় গেল?
ঠিক তখন পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। তুমি এখনো বুঝতে পারোনি? তিনি ঘুরে দাঁড়ালেন। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে অর্ণব, কিন্তু সে আগের মতো না। তার চোখ পুরো কালো, তার শরীরের চারপাশে বরফ ঘুরছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ওটা আমাকে বন্দি করে রেখেছিল 100 বছর। তার কণ্ঠে এখন আর মানুষের স্বর নেই, কিন্তু আজ তুমি আমাকে মুক্ত করে দিয়েছ। ডক্টর আরিয়ান পিছিয়ে গেলেন। তাহলে বাকিরা কোথায়? তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। অর্ণব হালকা হাসলো। ওরা এখন ওর অংশ, যেমন আমি ছিলাম। হঠাৎ গোয়ার দেয়ালে ছায়াগুলো নড়তে শুরু করলো। ডক্টর আরিয়ান টর্চ ফেললেন, আর যা দেখলেন, দেয়ালের ভেতরে বরফের নিচে অসংখ্য মুখ আটকে আছে। রাহুল, মীরা, আরো অনেক অচেনা মানুষ। সবাই চোখ খোলা, চিৎকার করতে চাচ্ছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ডক্টর আরিয়ান পিছিয়ে গেলেন, কারণ তারা সবাই বেঁচে আছে। অর্ণব ধীরে বলল, ওটা শরীর নেয় না, ওটা আত্মা নেয়। পাথরটা আবার জ্বলতে শুরু করলো, আর এখন ওটা নতুন কাউকে চাইছে। হঠাৎ অর্ণবের শরীর ভেঙে ধুলো হয়ে গেল। সব আলো গিয়ে মিশলো পাথরের মধ্যে, আর তারপর গুহার ভেতর সম্পূর্ণ নীরবতা। ডক্টর আরিয়ান একা দাঁড়িয়ে, তার সামনে সেই পাথর। ধীরে ধীরে তিনি এক পা এগোলেন। তার চোখ ফাঁকা হয়ে যাচ্ছে, যেন কেউ তাকে ডাকছে, ছুঁয়ে দাও, সব শেষ হয়ে যাবে। তার হাত ধীরে ধীরে উঠল, আর ঠিক যখন তিনি পাথরটা ছুঁতে যাচ্ছেন, সবকিছু কালো হয়ে গেল। কিছুদিন পর একটি নতুন গবেষণা টিম সেই জায়গায় আসে। তারা গুহার ভিতরে ঢোকে, আর সেখানে তারা খুঁজে পায় বরফের নিচে জমে থাকা একটি দেহ। চোখ খোলা, মুখে আতঙ্ক। তার নামের ট্যাগে লেখা ডক্টর আরিয়ান সেন। শেষ দৃশ্য, ক্যামেরা ধীরে ধীরে জুম করে তার চোখের মণি একটুখানি নড়ে ওঠে। কিছু অভিশাপ কখনো শেষ হয় না, ওগুলো শুধু অপেক্ষা করে নতুন কারো ছোঁয়ার জন্য। আজ তুমি দেখলে একটা ঘটনা, কিন্তু হয়তো পরের গল্পটা তোমাকেই নিয়ে লেখা হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।